হ্যালো সিস্টার, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে লাল সালু উপন্যাস থেকে 42টা এমসিকিউ আলোচনা করব, যেগুলো পড়লে পরীক্ষাতে কমন পাওয়ার চান্স সব থেকে বেশি। তো সময় নষ্ট না করে চলো শুরু করি। 1 নম্বর এমসিকিউটার দিকে তাকাও। ও সরি, একটা বিষয় বলি যে লাল সালু উপন্যাসটা লিখেছেন হচ্ছে কে। যদি এটা তুমি জেনে থাকো তাও কমেন্ট বক্সে জানাও, একটু পরে আমি বলে দিচ্ছি। তো ভিডিওটা পজ করো এবং কমেন্ট করো যে লাল সালু উপন্যাস কে লিখেছেন। এটা যদি তুমি না পারো তাহলে আমি মনে করবো যে তোমার 70% না পারার সম্ভাবনা কিন্তু বেড়ে যাচ্ছে। তো কমেন্ট করো লাল সাল উপন্যাস কে লিখেছেন। লেখা যদি হয়ে থাকে তাহলে আমরা পড়া শুরু করি। 1 নম্বর এমসিকিউটা দেখো। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে? কে পাঠিয়েছিল? উত্তর হচ্ছে খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী তার স্ত্রীর জন্য হচ্ছে পানি পড়া আনতে পাঠিয়েছিল। তার কাছে? আওয়ালপুরের পীরের কাছে। কেন পাঠিয়েছিল? তার স্ত্রীর বাচ্চা হচ্ছিল না, এই জন্য মানে পানি পড়া আনতে পাঠিয়েছিল। 2 নম্বরটা দেখি। রহিমা আমেনা বিবির জন্য শখ করে কি রান্না করেছিল? কি রান্না করেছিল? ফিরনি রান্না করেছিল। রান্না শব্দটা থাকলেই বুঝে নেবে এটা উত্তর হবে ফিরনি। 3 নম্বর এমসিকিউটা আমরা দেখি। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছিল? তো লালসার উপন্যাসে একজন শিক্ষিত ছেলে ছিল যার নাম ছিল আক্কাস। আর আক্কাসের মুখে কিন্তু দাড়ি ছিল না, তো তখন ওই মজিদ বলেছিল যে তোমার দাড়ি কই মিয়া। তো এটা কাকে বলেছিল? মজিদ। আক্কাসকে বলেছিল। কে বলেছিল? মজিদ বলেছিল। 4 নম্বর এমসিকিউটা দেখি। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? এটা হচ্ছে জমিলা। জমিলাকে মজিদের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা। আর মজিদের প্রথম স্ত্রীর নাম কি? রহিমা। তো এখানে জমিলা হচ্ছে বয়সে ছোট ছিল, মানে বয়সে অনেক ছোট ছিল, বাচ্চাদের মতো, মানে শিশুতোষ মনোভাব ছিল তার। তো তাকে খাঁচায় পড়েছে এরকমটা বলা হয়েছে। 5 নম্বরটা দেখো। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরকে, এখানে পাথর বলতে কিন্তু ওই মজিদকেই বোঝানো হয়েছে। 6 নম্বরটা দেখি। সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? প্যারিস। সরি, ওই যে আমি তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে লাল সালু উপন্যাস কে লিখেছেন, ওইটা যদি তোমরা কমেন্ট, উত্তর তো দেওয়া হয়নি, তো এই যে উত্তর হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? প্যারিস। আর সৈয়দ ওয়ালিউল্লাহর আরো একটা তথ্য জেনে রাখো যে তিনি সাংবাদিকতা দিয়ে কাজ শুরু করেছিলেন। এবার 7 নম্বর এমসিকিউটা দেখি। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, কেন? কারণ ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। 8 নম্বরটা দেখো। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, আর বাহিরে যত ঠান্ডা থাকুক না কেন। কার ভেতরে? এটা উত্তর হবে তাহের কাদেরের বাপের। তাহের কাদেরের বাপের ভেতরে আগুন জ্বলছে, মানে প্রচুর রাগ, কিন্তু বাহিরে দেখাচ্ছে ঠান্ডা মনোভাব। 9 নম্বরটা দেখো। কলমা জানো মিয়া প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করেছিল? দুদু মিয়া নামের একজনকে আছে, ওই দুদু মিয়াকে হচ্ছে এই প্রশ্নটা করা হয়েছিল। দুদু মিয়াটা আসলে আবার কে? দুদু মিয়াটা হচ্ছে তানু বিবির ভাই। তানু বিবির ভাই মনে হয়। আচ্ছা, পরে আমরা এটা দেখতে পাবো। তো দেখিন 10 নম্বর। লাল সালু উপন্যাসের মাজারটি দেখতে কেমন? মাজারটি হচ্ছে মাছের পিঠের মতো। এখন মাছের পিঠের মতো বলতে এখন কি বোঝায়? কবর তো তোমরা দেখেছো, কবরে যে এরকম থাকে না উঁচু, তো মাছের পিঠের মতো মাজারটি হচ্ছে ওই মাছের পিঠের মতো। 11 নম্বরটি দেখো। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? এখানে আনুগত্য। তবে আমি এখানে বলবো কি জানো, যে মাজারটি হচ্ছে তার শক্তির মূল। এখানে যদি আমি মসজিদের শক্তির মূল যদি বোঝাই, তাহলে এরকম যে ওই মাজারটিতে কিন্তু তার প্রচুর পরিমাণে ইনকাম হয়, মানুষেরা দান করে, ওই টাকাগুলো কিন্তু সব মসজিদ রেখে দেয়, তার বাড়ি ঘর কিন্তু একসময় অনেক ভালো হয়ে গিয়েছে। তো এটাই তার শক্তির মূল। তো এখানে উত্তর হচ্ছে আনুগত্য। পীর সাহেবের প্রধান মুরিদের নাম কি? প্রধান মুরিদের নাম হচ্ছে মতলুব খা। কি প্রধান মুরিদের নাম হচ্ছে মতলুব খা। 13 নম্বরটি দেখো। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? প্রথম স্ত্রীর নাম হচ্ছে আমেনা। কি হবে? প্রথম স্ত্রীর নাম হচ্ছে আমেনা, আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে তানু বিবি। প্রথম স্ত্রীর নাম কি তাহলে মনে রাখো? আমেনা। তো 14 নম্বরটা দেখি। খালেকের দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম কি? ও, খালেকের দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া। তো আমি ওখানে ভুল বলেছিলাম, এই যে একটু আগে দুদু মিয়া বলেছিলাম, ওইটা ভুল। তো এটা দ্বিতীয় স্ত্রীর ভাইয়ের নাম, মানে তানু বিবির হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া, ঠিক আছে। তো আমিনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কি? মজিদ। কেন তালাক দিতে বলেছিল কেন জানো? যে আমিনা বিবির পেটে 14 প্যাচ রয়েছে, এটা বলেছিল মজিদ। মানে কি পরিমাণ কুসংস্কার ছিল ওখানকার মানুষেরা, যে ওই 14 প্যাচ রয়েছে, এর জন্য বাচ্চা হয় না, এই জন্য কিন্তু হচ্ছে তাকে বলেছিল তালাক দিতে। কে বলেছিল? মজিদ বলেছিল। তো দেখো, আক্কাসের পিতার নাম কি? ওই যে শিক্ষিত যে ছেলেটা ছিল, ওই ছেলেটার পিতার নাম কি? মোদাব্বের মিয়া। কি মিয়া? মোদাব্বের মিয়া।
আর যেই হচ্ছে মজিদ যখন হচ্ছে এই আওয়ালপুরে আসেছিল, মানে আওয়ালপুরে না, যে আসার পরে কি বলেছিল যে মোদাচ্ছের পীরের মাজার রয়েছে এখানে, মোদাচ্ছের। তো এখানে আক্কাসের পিতার নাম কি? মোদাব্বের মিয়া। ঝড়ের সময় হাসুনুর মা কি খুঁজে পায় না? কি খুঁজে পায় না জানো? একটা মুরগি খুঁজে পাচ্ছিল না। তো মুরগিটা হচ্ছে ঝুঁটিওয়ালা মুরগি। ঝড়ের সময় ঝুঁটিওয়ালা মুরগিটা খুঁজে পায় না। তো মজিদ কখন মোহাম্মদনগর গ্রামে আসে? এটা হচ্ছে শ্রাবণের দুপুরে। কখন আসে? শ্রাবণের দুপুরে। তো জমিলা কেমন স্বভাবের মেয়ে? চঞ্চল স্বভাবের মেয়ে। চঞ্চল স্বভাবের মেয়ে, তারপর হচ্ছে শিশুতোষ মনোভাব। আর আরো একটা মনে রাখো যে ঘুমন্ত, মানে ঘুম কাতর। দেখো 20 নম্বর এমসিকিউটি। লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কি? লাল সালু উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে সামাজিক বাস্তবতা। কি হবে? সামাজিক বাস্তবতা। তোমাকে প্রশ্ন করতে এরকম ভাবে করতে পারে যে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসে কি ফুটিয়ে তুলেছেন? তো সামাজিক বাস্তবতা। এই যে 21 নম্বর এমসিকিউটা দেখো। ঘুম কাতুরে কে? ঘুম কাতুরে হচ্ছে জমিলা। ঘুম কাতুরে কে? জমিলা। জমিলা কে? মজিদের দ্বিতীয় স্ত্রী। আর প্রথম স্ত্রীর নাম কি? রহিমা। আমেনা কে? আমেনা হচ্ছে ওই যে খালিক ব্যাপারীর প্রথম স্ত্রী। আর এখানে ভানু বিবি, এখানে তানু বিবি। তানু বিবি হচ্ছে দ্বিতীয় স্ত্রী। তো হাসুনুর মার কনিষ্ঠ ভাইয়ের নাম কি? এখানে বানান ভুল আছে। কনিষ্ঠ ভাইয়ের নাম হচ্ছে রতন। হাসুনুর হাসুনুর মার কনিষ্ঠ ভাইয়ের নাম কি? রতন। 23 নম্বরটি দেখো। মজিদ রাতে ঘুমাতে পারে না কেন? মজিদ রাতে ঘুমাতে পারে না কারণ ওই যে আওয়ালপুরের একটা পীর এসেছে জাদরেল পীরের আগমনের জন্য। মানে যদি আরেকটা পীর চলে আসে তাহলে তো তার ইনকামটা একটু কমে যাচ্ছে বা তার ক্ষমতা কমে যাচ্ছে, এই জন্য তার ঘুম উড়ে যায়। আর ওই যে পাথর নড়ে, এবার পাথরটি নড়ে, এই প্রসঙ্গের সাপেক্ষেই কিন্তু বলা হয়েছিল। মজিদ রাগ করে কেন? জমিলা জায়নামাজে ঘুমিয়ে গিয়েছিল তাই। জমিলা যেহেতু ছোট ছিল বা বয়সও কম ছিল, এই জন্য ও জায়নামাজে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল, এই জন্য মজিদ রাগ করেছিল। তো 25 নম্বরটা দেখো। নিচে কার সন্তান হয় না? আমেনা বিবির সন্তান হয় না। আমেনার কিন্তু সন্তান হয় না। আর এই জন্য খালিক ব্যাপারী কিন্তু আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল। কারণ মসজিদের কোনো কিছুতেই কাজ হচ্ছিল না, মানে কোনো পানি পড়াতেই কাজ হচ্ছিল না, তো আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল। লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কে? প্রধান চরিত্র অবশ্যই মজিদ। তো লাল সালু উপন্যাসের মজিদের প্রতিপক্ষ হিসাবে আবির্ভাব ঘটে কার? প্রতিপক্ষ। এখানে প্রতিপক্ষ বলতে তোমরা এটা মনে করতে পারো যে আওয়ালপুরের পীর হবে, কিন্তু আওয়ালপুরের পীর না। প্রতিপক্ষ ছিল হচ্ছে জমিলা। জমিলা ছিল বয়সে ছোট, আর তার হচ্ছে মজিদের সব কথা মেনে নেবে এটা কিন্তু করতো না। তো জমিলা হচ্ছে তার প্রতিপক্ষ হিসাবে আবির্ভাব ঘটে, এটা বলা হয়েছে। তাহেরের বাবার মৃত্যু কামনা করতো কে? তাহেরের বাবার মৃত্যু কামনা কিন্তু তার স্ত্রী করতো। তার স্ত্রী হচ্ছে তার মৃত্যু কামনা করতো। তারপরে দেখো, কতদিন পর তার মাজারের সংস্কার করা হয়? 2-3 বছর পর। মানে কতদিন পর পর মাজারের সংস্কার করা হয়? 2-3 বছর পর। 2-3 বছর পরে ওই যে দেওয়াল টেওয়াল এগুলো মেরামত করা হয়। 30 নম্বরটা দেখো। সৈয়দ ওয়ালিউল্লাহ কি হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন? সৈয়দ ওয়ালিউল্লাহ সাংবাদিক হিসাবে, মানে সাংবাদিক, আমি বলেছিলাম না যে সাংবাদিকতা হিসাবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। আর শেষ কর্মস্থল ছিল প্যারিসে। তো কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। ইম্পর্টেন্ট বলছি কারণ এটা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড একটা এমসিকিউ। উত্তর হবে 1948। কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1968, সরি 68, 48 বলে ফেলেছিলাম। তো সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি কোন বিদেশি ভাষায় অনুদিত হয়? উত্তর হবে ফার্সি ও ইংরেজি। ফার্সি ও ইংরেজি। কোন উপন্যাসটি বিদেশি ভাষায় অনুদিত হয়? উত্তর হবে লাল সালু। তো এই নিচের প্রশ্নটা ওই একই। তো আমরা 34 নম্বরটা দেখি। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন ইংরেজি পত্রিকায় সাংবাদিকতায় কাজ করেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দি স্টেটসম্যান। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন ইংরেজি পত্রিকায় সাংবাদিকতার কাজ করেন? দি স্টেটসম্যান। তাহেরের বাপকে মসজিদ কয় পয়সার শিরনি দিতে বলে মাঝারে? 5 পয়সার। কয় পয়সার? 5 পয়সার। মনে রেখো, এগুলা কিন্তু আনকমন প্রশ্ন আর ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈশিষ্ট্যের বিচারে উপন্যাস হচ্ছে বর্ণাত্মক শিল্পকর্ম, গদ্যে রচিত কাহিনীমূলক রচনা, প্রাচীন যুগে সূচিত সাহিত্য ধারা। প্রাচীন যুগে হবে না, এটার উত্তর হবে 1-2। তো সাহিত্যের আদরূপ হিসেবে প্রথম সৃষ্টি হয়েছিল কবিতা, হয়েছিল মহাকাব্য, হয়েছিল আখ্যান ভাগও হয়েছিল, মানে তিনটাই হবে। 38 নম্বরটা দেখো। শস্যহীন জনবহুল কথাটি দ্বারা বোঝানো হয়েছে দুর্ভিক্ষ, আকাল, দুর্নীতি। হবে না, ওখানে দুর্নীতি ছিল না, আসলে তখন খুবই খাদ্যের অভাব ছিল, এরকমটা বোঝানো হয়েছে। মসজিদ কখন শঙ্কিত হয়? মানে ওই যে পাথর নড়ে ওঠে বা ঘুম হারাম হয়ে যায়, তো যখন জাদরেল পীর রাস্তা নাগারে, দেখছো? তো মসজিদের দেহাকৃতি কেমন? এটা হবে বেটে।
লম্বা ছিল না, জীর্ণ মানে চিকন ছিল না, রোগা মানেও তো চিকনই ছিল। তো চিকন ছিল না, রোগা ছিল না, তার মানে উত্তর হবে বেটে। বেটে মানে কি? খাটো। তো তারপরের আমরা একটা উদ্দীপক দেখতে পাই, চঞ্চলা কুসুম। দেখো চঞ্চলা কুসুম, এখানে চঞ্চল স্বভাবের কথাটা দেখলেই আমরা বুঝতে পারছি যেখানে উত্তর জমিলা হবে। কুসুমের বাবা এক পীরের সাথে জোর করে তাকে বিয়ে দেয়। তো ওই যে হচ্ছে জমিলার বাবা কিন্তু মজিদের সাথে বিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের পর যেন তার চঞ্চলা মন শোনে না, মানে একই কথা ছিল, একই রকম ছিল। হঠাৎ একদিন পীরের জিকির খানায় উকি দেয়। জমিলাও এই কাজটা করেছিল। পর্দা ছাড়াই সে জিকির খানায় ঢুকে যায়, মানে শাড়ি পরে ঢুকে গিয়েছিল। এজন্য তাকে বেদম প্রহার করা হয়, হ্যাঁ মারা হয়েছিল। তো তারপরে অজ্ঞান হয়ে গিয়েছিল। উদ্দীপক কুসুমে লাল সালু উপন্যাসটি কোন চরিত্রের মিল রয়েছে? এটা উত্তর জমিলা। তো এরূপ সাদৃশ্যের কারণ কি? এরূপ সাদৃশ্যের কারণ হচ্ছে সংকোচিনতা আর শিশুতোষ মন, নির্ভীক। নির্ভীক মানে ভয় কিন্তু ছিল, তারপরেও হচ্ছে এরকমটা বোঝানো হয়েছে। তো এমসিকিউ গুলো তো আমি আলোচনা করলাম। এখন সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রায় 50টারও বেশি। ওগুলা সত্যি বলতে ইম্পর্টেন্ট, কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। দেখো একবার, তোমাদের আমি একটু যদি দেখাই, এখানে দেখো, গারো পাহাড় মধুপুর গড় থেকে কতদিনের পথ? গারো পাহাড় মধুপুর গড় থেকে 3 দিনের পথ। তারপরে কে পক্ষাঘাতে আক্রান্ত ছিল? খেতানির মা কিন্তু পক্ষাঘাতে আক্রান্ত ছিল। লাল সালু কোন ধরনের উপন্যাস? লাল সালু হচ্ছে সামাজিক সমস্যামূলক। তবে কত বছর বয়সে আমেনা বিবির বিয়ে হয়েছিল? 13 বছর বয়সে। তো এরকম এরকম এখানে মনে হয় 52টা না 54টা এমসিকিউ সংক্ষিপ্ত রয়েছে। দেখে বুঝতে পারছো এগুলা ঠিক কতটা ইম্পর্টেন্ট। ডোমপাড়া থেকে কিসের শব্দ ভেসে আসে? ডোমপাড়া থেকে ঢোলকের শব্দ ভেসে আসে। ঢোলক মানে কি? ঢোলের শব্দ ভেসে আসে। তো তোমরা বুঝতে পারছো এগুলো কতটা ইম্পর্টেন্ট। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি এগুলো নিয়ে আর আলোচনা করছি না। তবে তোমরা যদি চাও তাহলে আমি হচ্ছে এই 54টা সংক্ষিপ্ত প্রশ্ন অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই অফ করছি। আর ভিডিওটা যদি তোমার একটু কাজে লেগে থাকে তো একটা লাইক দিতে ভুলো না।